করে ওয়্যার হাউস তৈরি করা হবে, যাতে নতুন করে ওয়্যার হাউস তৈরি করা হবে, যাতে নতুন পণ্য সেগুলো এসে সেই ওয়্যার হাউসে জমা হতে পারে। সেই জন্য আসলে সরকার নতুন ওয়্যার হাউস তৈরি করার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব। সেটি বলেছেন কিছুক্ষণ আগেই গণমাধ্যমে বেসামরিক বিমান ও পরিবহন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরও বলেছেন যে এই যে আগুন লেগেছে, কিভাবে আগুনটির সূত্রপাত হলো সেটির বিষয়ে তদন্ত করা হবে, কারা এর সঙ্গে জড়িত রয়েছেন এবং কারা ক্ষতিপূরণ পাবে, কতটা ক্ষতিপূরণ পাবে, সেই সকল বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারা আসলে জানাবেন। যারা ভুক্তভোগীরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরকে তারা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং স্বাভাবিকভাবেই যেই ব্যবসায়ীদের পণ্য যেই পণ্য এই ওয়্যার হাউসে ছিল তাদেরকে ধৈর্য ধরতে তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন তিনি আগুন না নেভা পর্যন্ত এখানেই স্ট্যান্ড বাই থাকবেন এবং যতক্ষণ না আগুন না নেভে ততক্ষণ পর্যন্ত সকল বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি এখানে থাকবেন। আমরা জানি বা আমরা দেখেছিও বিকেল 4টার পরপরই তিনি এই বিমানবন্দরের অভ্যন্তরে এসে প্রবেশ করেছেন এবং তারপর তিনি গণমাধ্যমে কথা বলেছেন অনেকটা পরে। তার আগে পুরোটা সময় তিনি এই ভেতরে যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করেছেন এবং সেখানেই তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন নতুন করে ওয়্যার হাউস তৈরি করা হবে এবং আমদানি পণ্য যাতে নতুন ওয়্যার হাউসে রাখা যায় তার বিকল্প ব্যবস্থা সরকার করছে। আর আগুন আসলে যেহেতু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং যেহেতু নিয়ন্ত্রণে আনা যায়নি তাই তিনি স্ট্যান্ড বাই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আমরা এখানের যেই গেটটিতে রয়েছি বিমানবন্দরের 3 নম্বর গেটটির সামনে, সেখান থেকে আমরা দেখেছি সেই দুপুর থেকে পুরো আগুনের কালো ধোঁয়ায় একদম আকাশ ছেয়ে গিয়েছে। এখন হয়তো আপনি আকাশের দিকে তাকালে সাদা সাদা মেঘের মতো বাষ্প মনে হবে যে বয়ে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে, কিন্তু এগুলো কিন্তু এই যে ভেতরে যেই ওয়্যার হাউসের যে কার্গো গোডাউনটিতে আগুন লেগেছে সেই কার্গো গোডাউনেরই ভেতরের আগুনেরই এই দাহ্য পদার্থের থেকে ধোঁয়া। একজন ভাইয়াকে দেখতে পাচ্ছিলাম, উনি বের হয়েছে। ভাইয়া একটু কি অবস্থা বলেন না ভেতরে? আচ্ছা, উনি একজন ফায়ার সার্ভিস কর্মী। আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি কেবলই কাজ শেষ করে ভেতর থেকে বের হয়ে যাচ্ছেন, বেশ ক্লান্ত তিনি বোঝা যাচ্ছে, কিন্তু তিনি কথা বলতে চাইছিলেন না কারণ স্বাভাবিকভাবেই আসলে যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তাদের গণমাধ্যমে কথা বলার কোনো অনুমতি কিংবা এখতিয়ার নেই। স্বাভাবিকভাবেই যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন তারা কথা বলেন, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের থেকে এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ গণমাধ্যমে কথা বলেননি। আমরা আরও একটি ফায়ার সার্ভিসের গাড়ি আমরা ভেতরে ঢুকতে দেখছি এবং এইমাত্র এই গাড়িটি ঢুকে, এটি কি পুরনো কোনো গাড়ি অন্য কোনো গেট দিয়ে ঢুকে এদিক থেকে যাচ্ছে কিনা নাকি নতুন করে এই ফায়ার সার্ভিসের গাড়িটি এখানে ভেতরে প্রবেশ করলো সেটি ঠিক জানি না, তবে আমরা একটি ফায়ার সার্ভিসের ইউনিট ভেতরে প্রবেশ করতে আমরা দেখলাম। তার বাইরে গিয়ে এই যেই কথা বলছিলাম যে 3 নম্বর গেটের এই গেটের জানালার দূর থেকে একটি জানালা কিংবা ফাঁকা জায়গা থেকে আমরা অনেকক্ষণ যাবত আগুন দেখতে পাচ্ছিলাম এবং সেই আগুন কিছুক্ষণ পরপর দাউ দাউ করে জ্বলছে, আবার কিছুক্ষণ পরপর নেভানো হচ্ছে। এই দৃশ্যগুলো আসলে সবাই মিলে যারা উৎসুক জনতা ছিলেন তারা বলছিলেন এই আগুনটা কোনোভাবেই নেভানো যাচ্ছে না কেন, কিংবা কেউ একটু ফায়ার সার্ভিস কর্মীদের উপর চড়াও হচ্ছিলেন। স্বাভাবিকভাবেই যখন আগুন এরকম লাগে উৎসুক জনতারা ফায়ার সার্ভিসকে দোষারোপ করেন, অভিযোগ করেন, কিন্তু ফায়ার সার্ভিস এর কথা মতো বা তাদের ভাষ্য মতে তারা সর্বোচ্চ চেষ্টাটুকু কিন্তু তারা করেন, কারণ শুরুতে যখন দুপুরবেলা 2:30 নাগাদ আগুন লাগে তার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসকে জানানোর পরে 3টার দিকে থেকেই কিন্তু এখানে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। 4টি ইউনিট কাজ করছিল এবং সেখানে এখন 38টি ইউনিট। তার মানে বোঝাই যাচ্ছে যে এই আগুনের ভয়াবহতাটা কতটা ছিল, এই আগুনের সংখ্যাটা আসলে কতটুকু ছিল। এই আগুন ধীরে ধীরে হচ্ছে গিয়ে যতটা সম্ভব বেড়েছে, তবে আগুনের ক্ষয়ক্ষতি কতটুকু
কতটুকু হচ্ছে সেটি কিন্তু কোনোভাবে ধারণা করা যাচ্ছে না। ভাই আপনি তো ভেতর থেকে আসছেন, মানে ভেতরের কি অবস্থা আপনি একটু কি চোখে দেখেছেন? না আমি ভিতর থেকে আমরা এখানেই আছিলাম। আচ্ছা আচ্ছা ভিতরে অনেকজন কাজ করতেছে। আচ্ছা, এখন এখন কি অবস্থা, মানে আপনারা তো আপনাদের সহকর্মীরা তো ভেতরে, আপনি একটু যদি আমাদেরকে মানে আমার মাথায় হেলমেট নেই। নিষেধ আছে। আচ্ছা আচ্ছা, উনি বলছিলেন যে ওনাদের নিষেধ আছে কথা বলা, যেটি আমি বলছিলাম, কিন্তু আমরা আসলে চেষ্টা করেছি, বারবারই চেষ্টা করছি যদি আসলে নতুন কোনো তথ্য কিংবা ভিন্ন কোনো তথ্য, একটু আলাদা কোনো তথ্য কারো কাছ থেকে পাওয়া যায় সেই জন্য। তবে এখনও কিন্তু যে কালো ধোয়ার কথা সেই দুপুর থেকে বলছিলাম যে এখানে যারা আছেন তাদের নিঃশ্বাস নিতেই বেশ কষ্ট হচ্ছে, কারণ এই ভেতরে শোনা যাচ্ছিল কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালের দাহ্য পদার্থ পুরোপুরিভাবে ভেতরে ছড়িয়ে পড়েছে নাকি, যার কারণে এই কালো ধোঁয়া আমরা আরও দেখেছি বেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে সেই ধোঁয়ায় কিন্তু নিঃশ্বাস নিতে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, এবং এই কালো ধোঁয়া মূলত ফুসফুসের সমস্যা করে। তাই যারা এখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন তারা কিন্তু বারবার মাইকিং করে বলেছেন আশেপাশের যারা রয়েছেন উৎসুক জনতা তাদেরকে সরে যেতে, কিংবা কোনো নারী অথবা শিশুদেরকে নিয়ে যেন এখানে তারা উপস্থিত না হন, তারা যেন এখান থেকে সরে যান এবং কোনোভাবেই যেন তাদের কাজে বাধাগ্রস্ত না করা হয় সেজন্যও তারা সহযোগিতা চেয়েছেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। আগুনটি হয়তো আর ছড়াবে না, যে এরকম এখন যে পরিস্থিতি রয়েছেন অনেকেই আসলে অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে যেটা বলছিলেন, যে তথ্যগুলো আমরা পাচ্ছিলাম, তারা বলছিলেন যে আগুন হয়তো আর বিশাল আকারে ছড়াবে না, এতক্ষণ যেভাবে একের পর এক ছড়িয়েই যাচ্ছিল। তবে আগুন যে পুরোপুরি নিভে গিয়েছে, নিয়ন্ত্রণে এসে পড়েছে, সেটিও আর বলা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সেই দুপুর থেকেই কাজ করছেন। সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, বিমান কর্তৃপক্ষের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে উপস্থিত থেকে সেই কাজে সহযোগিতা করেছেন। একটি প্রশ্ন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি, সাধারণ মানুষ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকেও এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই যে বেশ গত কয়েকদিনে বেশ কিছু জায়গায় যে আগুন দেশে, সেই আগুনগুলো আসলে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি সত্যি সত্যি আসলে কোনো না কোনোভাবে আগুনটি দুর্ঘটনার বশতই লেগে গিয়েছে। যেমন আমরা যখন এখানে এসেছি তখনই যারা উৎসুক জনতা ছিলেন তারা বলছিলেন বিমানবন্দরে এত নিরাপত্তা ব্যবস্থা, এত নিরাপত্তার মধ্য দিয়ে কিংবা এত স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা করে করে যাত্রীদেরকে ঢোকানো হয়, সেই বিমানবন্দরে কিভাবে, তাও আবার যেই কার্গো হাউস সেখানে কিভাবে আগুন লাগে, অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে সেখানে সব কিছু থাকার পরও হুট করে কিভাবে আগুন লাগে, নাকি ব্যবসায়ীদের কোনো ক্ষতির স্বার্থে এ ধরনের আগুন লাগানো হয়েছে কিনা, সেই রকম প্রশ্ন সাধারণ মানুষ করছে। তবে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু বাণিজ্য উপদেষ্টা দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সেইগুলোর সব কিছু তদন্ত কমিটি গঠন করে তারপরে সেগুলো আসলে জানানো হবে এবং গণমাধ্যমের বরাতেই কিন্তু সাধারণ মানুষের কাছে সেই তথ্যগুলো তারা জানানোর চেষ্টা করবেন। 2:30টা থেকে যে আগুন লাগে সেই আগুন এখন প্রায় 8:30 বাজে, অর্থাৎ অনেকটা সময়, লম্বা সময় পার হয়ে গেছে, তারপরও আগুন যে নিভছে না সেটি কিন্তু বেশ শঙ্কার। কারণ যতই নিয়ন্ত্রণে বলা হোক বা মানে নিয়ন্ত্রণে প্রায় চলে এসেছে বলা হচ্ছে, আমি যেমন বলছিলাম যে আমি আসার পর থেকেই আমরা অনেকের কাছ থেকে এমন তথ্য পেয়েছি যে প্রায় আগুন নিভে গিয়েছে, কিন্তু তারপরও কিন্তু পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। প্রায় যে আগুন নিভে যায় সেই আগুন কিন্তু পুরোপুরি নিভতে খুব বেশি সময় লাগে না। তাহলে যদি প্রায় আগুন নিভেই যায় তাহলে কেন এতটা সময় লাগছে, সেই প্রশ্নটা সাধারণ মানুষ যেমন করছে তেমনি সেই প্রশ্নটা আমাদেরও। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু কেউ কথা বলছে না বা গণমাধ্যমের সামনে আসছে না, অনানুষ্ঠানিকভাবে আমরা যখন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তারা কেউ সহযোগিতা করছে না, তাদেরও নিষেধ আছে। সবকিছু মিলিয়ে আসলে সেই তথ্যগুলোর উত্তর এখনো আমরা দিতে পারছি না, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো আমরা জানাতে পারবো।
এই যে আমরা বলছিলাম যে কার্গো ভিলেজে যে আগুন, সেটা হচ্ছে যে এই যে কোনো পণ্যের চালান, আমদানি ও রপ্তানি যাবতীয় যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এই বিমানবন্দরের কার্গো ভিলেজেই থাকে এবং সেখানের সব কিছু করেই কিন্তু সেই প্রক্রিয়াগুলো কিন্তু পার করেই তারপরে ব্যবসায়ীরা সেই পণ্যগুলো খালাস করতে পারেন এখান থেকে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে আগুন লাগলো এখানে, এই আগুনে আসলে ক্ষয়ক্ষতিটা কেমন হতে পারে বা ক্ষয়ক্ষতিটা কতটুকু হতে পারে সেটি নিয়ে চিন্তিত যাদের পণ্য এখানে রয়েছেন, যে ব্যবসায়ীদের, তারা তো চিন্তিত বটেই, কিন্তু সাধারণ মানুষও চিন্তিত। কারণ অনেক ছোট ব্যবসায়ীরা রয়েছেন যাদের অনেক অল্প পুঁজির ব্যবসা যারা করেন, তাদের অনেক পণ্য রয়েছে এবং যেই পণ্যগুলোই তাদের একমাত্র পুঁজি, যে পণ্যগুলোই একমাত্র তাদের সম্বল, যে পণ্যগুলো তারা এনেছিলেন যে কিছুটা লাভবান হওয়ার আশায় যেগুলো বিক্রি করে, সেগুলোই যেহেতু এভাবে পুরো ছাই হয়ে গেল, সেই সমপরিমাণ বা তার যথার্থ ক্ষতিপূরণ কি তারা পাবেন? কিংবা যাদের আসলে ইন্স্যুরেন্স নেই, যদিও বেবিচক বলছে ইন্স্যুরেন্স করা আছে সবার, কিন্তু এমন ভুক্তভোগীও তো রয়েছেন যাদের ইন্স্যুরেন্স করা নেই, সেই যাদের ইন্স্যুরেন্স করা নেই তাদের আসলে কি হবেন? ধারণা করা হচ্ছে যে এই যে ভয়াবহ যে আগুন লেগেছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে, সেখানে শত শত টন পণ্যের ক্ষয়ক্ষতি হবে। তবে এটা ধরেই নেওয়া যায় আসলে এত ঘন্টার আগুন, যে আগুন এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি, সে আগুনে এতটা ক্ষয়ক্ষতি তো খুবই সাধারণ ভাবেই ধরে নেওয়া যেতে পারে। তবে আমদানিকারকরা এতে আর আর্থিক ক্ষতির মুখে পড়বেন, যেটি বলছিলাম, বীমা দাবি করে এসব পণ্যের যে ক্ষতিপূরণ আদায় করা, সেগুলোও বেশ সময় সাপেক্ষ বিষয়। ছোট ব্যবসায়ীদের কথা বারবার বলছি, কারণ বড় ব্যবসায়ীরা হয়তো তারা তাদের বীমার মধ্য দিয়ে তারা সেগুলোর ক্ষতিপূরণ নিয়ে হয়তো ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে কি করবেন? নাম প্রকাশ যদি না করি, সেই জায়গা থেকেও একজন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচকের একজন কর্মকর্তা কিন্তু বলেছেন যে আমদানির যে কার্গো ভিলেজ, সেখানে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুরো ক্ষয়ক্ষতিটা সেটি বোঝা যাবে এবং কবে নাগাদ আবার এই কার্গো ভিলেজ চালু করা যাবে সেটিও বোঝা যাবে। আর একটি বিষয় হচ্ছে যে এটি যেহেতু এখন বন্ধ আছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ আছে, সেটি আবার কখন নাগাদ চালু হবে সেটি নিয়েও কিন্তু অধীর আগ্রহে জানার অপেক্ষায় রয়েছেন এখানে যারা ভুক্তভোগী যাত্রীরা রয়েছেন তারা। কারণ 10টি আন্তর্জাতিক ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, তবে কিছু ফ্লাইট কিন্তু রয়েছে যে ফ্লাইটগুলো আসলে এখনো পর্যন্ত চলাচল করছে। সেই ফ্লাইটগুলোতে যারা রয়েছে বা জাতীয় পর্যায়ে যেই ফ্লাইটগুলো এখনো পর্যন্ত ক্যান্সেল করা হয়নি, যেগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে, তারা আসলে কি করবেন আর কত ঘন্টা অপেক্ষা করবেন? প্রায় 3:30 কি 4টা নাগাদ এই পুরোপুরি ভাবে সকল ফ্লাইট বন্ধ করা হয়েছিল। তাহলে এতটা সময় তারা অপেক্ষা করেছে, তারপর আসলে কি করবে? আর তার আগে কিন্তু এই যেই বেবিচকের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলেছিল যে না, ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যখন আগুনের ভয়াবহতা, তীব্রতা টের পাওয়া গিয়েছে, যখন বোঝা গিয়েছে যে না, আগুন এত সহজে নিভবে না, এবং আমরা 4টি ইউনিট শুরুতে কাজ করেছে এবং তারপর আমরা শুনছিলাম পথে ইউনিট আছে 4টি 5টি, অর্থাৎ পথের যে ইউনিটের সংখ্যা আমরা বলছিলাম, সেই ইউনিটের সংখ্যা ধরেই কিন্তু আমরা অনুমান করে নিয়েছিলাম যে এই আগুনের ভয়াবহতা হয়তো আরও বাড়তে পারে। এবং যেটি বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণে আসার পরে আসলে বোঝা যাবে কোন কোন আমদানিকারকের পণ্য পুড়ছে, এবং সেই অনুযায়ী যে যাদের বীমা করা থাকবে তারা অন্যান্য ব্যবস্থা অনুযায়ী তারা কিন্তু সেই ক্ষতিপূরণগুলো হয়তো পাবেন। তবে সেটি কিন্তু বেশ সময় সাপেক্ষ। ইতিমধ্যে কিন্তু আসলে বেশ কয়েকজন আমদানিকারক তাৎক্ষণিকভাবে তাদের প্রক্রিয়ায় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন। আমি এই বিমানবন্দরেই কিন্তু একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলাম, যদিও তিনি সরাসরি ভুক্তভোগী বলতে তিনি খুব কান্নাকাটি করতে করতে তার মেয়েকে নিয়ে এসেছেন। তাদের পণ্য এখানে ছিল, তার ছেলে আসলে চায়না থেকে পণ্য পাঠায়, এবং তিনি বলছিলেন যে তারা ছোট ব্যবসায়ী একটি প্রতিষ্ঠানের, তারা আসলে এসেছিলেন এই যে টেলিভিশনে দেখে কতটা ক্ষতি হয়েছে, কিভাবে ক্ষতি
হয়েছে, তাদের সন্তান যিনি ব্যবসা করেন মূলত চায়না থেকে পণ্য পাঠিয়ে, তিনি সেখানে মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেই সব বিষয়গুলো। আর যেটি আসলে বলছিলাম যে এই বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে, যে সাধারণ মানুষের মনেই প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এই যে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের আগুন লাগলো এবং তার নিয়ন্ত্রণে আনার সময় অনেক বেশি লাগলো, এখনো পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে আনা গেল না, তাহলে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপন বন্দোবস্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে কিনা সাধারণ মানুষের মনে, সেটিও কিন্তু এখন আসলে সময় বলে দেবে। আর এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সুরক্ষা শ্রেণীতে সেটি কিন্তু আসলে অবনতি হতে পারে, এবং আন্তর্জাতিকভাবে যদি বলি যে আন্তর্জাতিক পরিসরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সুনাম সেটি অক্ষুণ্ণ হতে পারে, সেটির যেই একটি দৃষ্টান্ত সেটিও কিন্তু কিছুটা হলেও অক্ষুণ্ণ হবে। আর যেই 10টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, জাতীয় ফ্লাইটের ব্যাপারে কিন্তু এখনও কোনো তথ্য নেই, কিংবা আর কখন নাগাদ ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হবে সেটিরও কোনো তথ্য নেই, কারণ এত ঘন্টা পার হয়ে গিয়েছে, তাতেই এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, আগুন এখনো পুরোপুরিভাবে নেভেনি। এর মধ্য দিয়ে নিশ্চয়ই ফ্লাইট চলাচল আর চালু করা সম্ভব হবে না। তবে ফায়ার সার্ভিসের কারোর সঙ্গে কথা বলতে পারলে বা কথা বলা গেলে তখন হয়তো আমাদের কাছে উত্তরগুলো জানা সহজ হতো, যে কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারবে, তারা কতটা অনুমান করে কি বলতে পারছেন বা কি বলছেন ভেতরের পরিস্থিতি বিবেচনা করে। তো তারা যদি সেই বিষয়টি জানাতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউই এখানে নেই, কেউই আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছে না, সকলেই ব্যস্ততার দোহাই দিচ্ছে। এই সামনে যারা রয়েছেন তারা সাধারণ কর্মী, তারা বলছিলেন যে তাদের গণমাধ্যমে কথা বলার এখতিয়ার নেই।